শুরু করছি মেধাবী সুপারনোভা অ্যাপের বার্ষিক পরীক্ষার 1 মাসের ক্র্যাশ কোর্সের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আজকে আমরা বিজ্ঞান ক্লাসটি শুরু করব অধ্যায় 1 জীববৈচিত্র্য দিয়ে। এই ক্লাসে আমরা জানব জীববৈচিত্র্য সম্পর্কে, তারপর জীববৈচিত্র্যের উদ্ভবের জৈবিক কারণ সম্পর্কে জানব, সবার শেষে জীববৈচিত্র্যের স্বরূপ সম্পর্কেও জানব। এই অধ্যায়টি শেষ হওয়ার পর তোমরা আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপে টপিক রিলেটেড অ্যানিমেটেড ভিডিও দেখবে, যে ভিডিওগুলো দেখে তোমাদের কনসেপ্ট অনেক ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নাকি যাচাই করার জন্য অ্যানিমেটেড ভিডিওর শেষে কিছু প্রশ্ন থাকবে, যার উত্তর দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবে। আমাদের অ্যাপে প্রতিটি টপিকের সামারিও আছে। তাছাড়া অনুশীলনী বইয়ের ছক পূরণের কিছু সমাধানও তোমরা পেয়ে যাবে। আজকের সম্পূর্ণ ক্লাস নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের হটলাইন নম্বরে কল দিয়ে অথবা ফেসবুক পেজে মেসেজ করে যে কোনো প্রশ্ন করতে পারো, যার উত্তর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তাছাড়া অনেকগুলো অধ্যায় শেষ হওয়ার পর একটি রিভিউ ক্লাস হবে, সেখানেও তোমাদের যে কোনো কনফিউশন ক্লিয়ার করে দেওয়া হবে। এখন আসো দেখি জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কী। জীববৈচিত্র্যকে ইংলিশে বায়োডাইভার্সিটি বলে। তোমরা তোমাদের চোখের আশেপাশে পশু পাখি অথবা অণুজীব, বিভিন্ন ধরনের উদ্ভিদ, অনেক কিছুই দেখেছ। এই পৃথিবীর প্রতিটি প্রাণী, উদ্ভিদ আর অণুজীবের জীবনের যে বৈচিত্র্য তাকেই জীববৈচিত্র্য বলে। বৈচিত্র্য বলতে ধরো অনেক অনেক বছর আগে একটা প্রাণীর বৈশিষ্ট্য ছিল এক ধরনের, আর প্রজন্মের পর প্রজন্মে এসে এই বৈশিষ্ট্যগুলো একটু একটু ভিন্ন হয়েছে, বা আগের কিছু বৈশিষ্ট্য আছে এবং নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। এটাই হচ্ছে জীবের এক একটি বৈচিত্র্য। জীবের সংখ্যা, বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী পৃথিবীতে প্রায় 87 লক্ষ প্রজাতি থাকতে পারে, যদিও এই বিষয়ে মতভেদ আছে। বেশিরভাগ গবেষকের মতে এই সংখ্যা 50 লক্ষ থেকে 1 কোটির মধ্যে হতে পারে, কিন্তু 2020 সাল পর্যন্ত এখনও প্রায় 21 লক্ষ প্রজাতি শনাক্ত হয়েছে। অভিযোজন, অ্যাডাপ্টেশন আর বিবর্তন, ইভলিউশন, এই দুটি ধারণা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখব। আমাদের মেধাবী সুপারনোভা থেকে একটা ভিডিও দেখে নেই। বর্তমানে জীবিত সকল প্রজাতির অন্যান্য বৈশিষ্ট্যগুলো হাজার হাজার বছরের প্রজন্মের পর প্রজন্ম ধরে বিকশিত হয়েছে। একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় অভিযোজন বা অ্যাডাপ্টেশন। অপরদিকে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই জীবের এক প্রজন্ম থেকে পরের প্রজন্ম যাবার সময় কিছু পরিবর্তন ঘটে, যে কারণে আমরা দেখতে হুবহু আমাদের বাবা মার মতো না হয়ে একটু হলেও আলাদা হই। যমজ না হলে ভাই বোনদের চেহারাও হুবহু একই হয় না, যদিও তারা একই বাবা মায়েরই সন্তান। মা বাবা থেকে সন্তান, এই এক প্রজন্মে চেহারার এই পার্থক্য খুব ছোট পরিবর্তন, কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই ছোট পরিবর্তনগুলো ঘটতে ঘটতে এক পর্যায়ে এমন বৈশিষ্ট্যের নতুন জীব দেখা যায় যা সেগুলোর আদি পূর্বপুরুষ থেকে অনেক আলাদা। একইভাবে দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটায় যে প্রক্রিয়া তাকে বলা হয় বিবর্তন। বিবর্তন এবং অভিযোজন প্রক্রিয়ায় প্রাপ্ত বৈশিষ্ট্যই জীবজগতের সদস্যদের একে অন্যের কাছ থেকে আলাদা করে তুলেছে। অ্যাডাপ্টেশন বা অভিযোজন আর ইভলিউশন বা বিবর্তন সম্পর্কে জানার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জীববৈচিত্র্যের উদ্ভবের এই কারণটা কি। তাহলে তোমরা ভিডিও থেকে অভিযোজন আর বিবর্তন সম্পর্কে ধারণা পেয়েছো, কিভাবে বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম অভিযোজন আর বিবর্তন হয়ে থাকে। জীববৈচিত্র্যের উদ্ভবের মূল কারণই হলো অভিযোজন আর বিবর্তন। এখন তোমাদেরকে কয়েকটা উদাহরণ বলি। যেমন ধরো, আমরা জানি মরুভূমিতে উট থাকে, আবার শীতের দেশে পেঙ্গুইন থাকে। আমি যদি পেঙ্গুইনকে শীতের দেশে না রেখে গরমের দেশে নেই, তাহলে কি পেঙ্গুইন বাঁচতে পারবে? আবার উটকে যদি কোনো বরফের দেশে নিয়ে যাওয়া হয়, সে কি সেখানে খাপ খাওয়াতে পারবে? পারবে না। এরকম প্রতিটি এলাকার বৈশিষ্ট্য অনুযায়ী সেখানকার উদ্ভিদ বা প্রাণীরা অভিযোজিত হয়। তাহলে যে কোনো জীবের বেঁচে থাকতে পরিবেশের যে কোনো বৈশিষ্ট্য নির্ভর করে। যেহেতু যে কোনো জীব বা প্রাণীরা বেঁচে থাকার জন্য নির্দিষ্ট পরিবেশের উপর নির্ভরশীল, ঠিক তেমনি জীববৈচিত্র্য অনেকাংশ
অঞ্চলের তাপমাত্রার উপর নির্ভরশীল। যেমন ধরো, উষ্ণ অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি জীববৈচিত্র্য দেখা যায়। নাতিশীতোষ্ণ বা শুষ্ক অঞ্চলে তুলনামূলকভাবে কম জীববৈচিত্র্য দেখা যায়। আবার বিষুবরেখার কাছাকাছি অঞ্চলেও জীববৈচিত্র্য বেশি। কিছু কিছু অঞ্চল যেমন মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মাদাগাস্কার এসব অঞ্চলে জীববৈচিত্র্য একটু বেশি দেখা যায়। জীববৈচিত্র্যের হটস্পট। জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলগুলোকে হটস্পট বলা হয়। আর মোট 36টি হটস্পট আছে। জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলের মধ্যে এই অঞ্চলগুলো অন্তর্ভুক্ত। এই 36টি হটস্পটের মধ্যে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ। আমরা নিশ্চয়ই জানি জীবের বৈচিত্র্য জিনের পার্থক্যের কারণে হয়। উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য জিন দ্বারা নির্ধারিত হয়। যেমন ধরো, মানুষের চুল হয় কোকড়া অথবা সোজা, এই সবগুলো জিন থেকে আসে। জেনেটিক পার্থক্যের কারণেই প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্যের কিছু মিল অথবা কিছু অমিল পাওয়া যায়। এই অমিলটা বা পার্থক্যটা বিভিন্ন রঙের, আকৃতির বা বৈশিষ্ট্য তৈরি করে। জীবের পারস্পরিক সম্পর্ক। প্রথমে আমরা বাস্তুতন্ত্র সম্পর্কে জানব। কোনো নির্দিষ্ট অঞ্চলের বৈশিষ্ট্যের সাথে খাপ খাইয়ে যে সকল জীব টিকে থাকে ও বংশবৃদ্ধি করে এবং তার পরিবেশের অজীব উপাদানসমূহ মিলে যে সিস্টেম তৈরি হয় তাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রকে বায়োম বলা হয়। পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র বা বায়োম গড়ে ওঠে। কয়েক ধরনেরই বায়োম আছে, যেমন ধরো মরুভূমি, বন, জলজ, আরও অনেক রকম। জীব ও অজীব উপাদানের পারস্পরিক নির্ভরশীলতার উপর বাস্তুতন্ত্র গড়ে ওঠে। পরিবেশের ভারসাম্য তখনই বজায় থাকে যখন উপাদানগুলো স্বাভাবিক মাত্রায় থাকে। প্রজাতির বিলুপ্ত হয়ে যাওয়া অথবা সংখ্যার হঠাৎ বৃদ্ধি পরিবেশের ভারসাম্য নষ্ট করে দেয়। প্রাণীরা তাদের বেড়ে ওঠা, খাদ্য সংস্থান ও বংশবৃদ্ধির জন্য পরিবেশের ওপর নির্ভরশীল। প্রাণী মারা গেলে তারা অন্য জীবের খাদ্য অথবা উদ্ভিদের পুষ্টি যোগায়, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। তাহলে জীব আর অজীব উপাদানের এই পারস্পরিক সম্পর্কের মাধ্যমে বাস্তুতন্ত্রের ভারসাম্যটা বজায় থাকে। জীববৈচিত্র্য পরিমাপের উপায়। জীববৈচিত্র্য পরিমাপ প্রধানত দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটি এলাকার কতগুলো ভিন্ন প্রজাতি আছে আর প্রতিটি প্রজাতির সংখ্যা বা সদস্য সংখ্যা কত। বিষুবরেখার কাছাকাছি জীববৈচিত্র্য বেশি, এই কথাটা একটু আগেও বলেছিলাম। বিষুবরেখার কাছাকাছি জায়গায় জীববৈচিত্র্য বেশি ঘটে। যেমন ধরো, মরুভূমিতে খুব একটা বেশি জীববৈচিত্র্য বা খুব একটা বেশি জীবের সন্ধান পাবে না, কিন্তু তুমি যখন আমাজন বনে যাবে বিভিন্ন প্রজাতির প্রাণী সেখানে পাওয়া যাবে। যেহেতু ওখানে প্রাণীর সংখ্যা বেশি, তাই সেখানে জীববৈচিত্র্য বেশি হবে। প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীববৈচিত্র্য। প্রবাল প্রাচীর বহু সামুদ্রিক জীবের বাসস্থান। আমাদের দেশে সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো। সেখানে বিভিন্ন প্রবাল সহ সামুদ্রিক জীব রয়েছে। জিন ও বৈচিত্র্য। জিন বংশ পরম্পরায় বৈশিষ্ট্য বহন করে। কিছু জিন এক প্রজাতির মধ্যে সাধারণ থাকে, তবে কিছু ভিন্ন, যা জীবের রং, আকৃতি ও বৈশিষ্ট্য নির্ধারণ করে। জিনগত বৈচিত্র্য ও প্রজাতি নির্ধারণ। বিজ্ঞানীরা জিন পর্যবেক্ষণ করে একই বা ভিন্ন প্রজাতি শনাক্ত করেন। এর মানে এখন পর্যন্ত যতগুলো প্রজাতি শনাক্ত করা হয়েছে তা এই জিনের পর্যবেক্ষণের কারণেই শনাক্ত হয়েছে। বাংলাদেশের জীববৈচিত্র্য। বাংলাদেশের মাটি, পানি, বন ও প্রাকৃতিক পরিবেশ জীবজগতের জন্য উপযোগী। প্রাকৃতিক কারণ: নাতিশীতোষ্ণ আবহাওয়া, উর্বর মাটি, সূর্যালোক, বৃষ্টিপাত ও সবুজ প্রকৃতির কারণে বিভিন্ন জীবের জন্য অনুকূল পরিবেশ হচ্ছে বাংলাদেশের পরিবেশ। সুন্দরবন ও সমুদ্র জীববৈচিত্র্য। সুন্দরবনের জীব সম্পদ ও কক্সবাজার ও সেন্ট মার্টিনের জলজ প্রাণী বাংলাদেশের জীববৈচিত্র্যের অংশ। বিভিন্ন প্রজাতির প্রাণী। বাংলাদেশে সপুষ্পক উদ্ভিদ, মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীর সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। অর্থাৎ আমাদের বাংলাদেশে এই সব রকম প্রজাতির প্রাণীর সংগ্রহ আছে।
তাহলে বাংলাদেশ জীববৈচিত্র্যের জন্য একটি উপযোগী পরিবেশ। জীববৈচিত্র্যের ঝুঁকি ও প্রতিকার। পৃথিবীতে বেশিরভাগ জীববৈচিত্র্য মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। আর জীববৈচিত্র্য যদি ঝুঁকির মধ্যে থাকে, অবশ্যই বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আমাদের প্রকৃতিতে মানুষের কারণে ঘটিত বিভিন্ন পরিবেশ দূষণ ঘটছে, জলবায়ু পরিবর্তন, এবং এই সব কিছু প্রভাব পড়ছে জীববৈচিত্র্যের উপর। বিভিন্ন প্রাণী হত্যা বা বন্যপ্রাণী পাচারের কারণে আমাদের পৃথিবী থেকে প্রাণী প্রায় হারিয়ে যেতে চলেছে। তাছাড়া মানুষ নিজের স্বার্থে প্রাকৃতিক সম্পদ, জলাশয়, সমুদ্র, বনাঞ্চল এই সব কিছু উজাড় করে দিচ্ছে। বাংলাদেশে লক্ষ্য করবে অনেক প্রাণী বা অনেক জীব বিলুপ্ত হতে শুরু করেছে। যেমন ধরো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, অজগর সাপ, এই সব কিছু আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। এই সব কিছুই কিন্তু মানুষের কারণে সৃষ্টি হচ্ছে। মূলত মানুষের এরকম দায়িত্বহীন আচরণের কারণে জীববৈচিত্র্য ঝুঁকির দিকে আগাচ্ছে। এর প্রতিকার সম্পর্কে একটু জানি। বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশেই জীববৈচিত্র্য সংরক্ষণে এখন যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। মানুষ চাইলে পরিবেশ দূষণ বা বন্যপ্রাণী হত্যা, চামড়া নিয়ে বিভিন্ন ব্যবসা করা, এই ধরনের কাজ থেকে এড়িয়ে থাকতে পারে। বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক, আঞ্চলিক সংস্থা, সরকারি ও বেসরকারি সংস্থা এবং দেশের বাইরের খ্যাতিমান সংস্থা, জাতিসংঘ সহ নানা প্রতিষ্ঠান এই জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষের কাছে জীববৈচিত্র্যের গুরুত্ব অনুধাবন করে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বৃদ্ধি করা নিয়ে উৎসাহিত করতে হবে। তাহলে হয়তো আমরা কিছুটা হলেও আমাদের জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে পারবো। এখন আসো অনুশীলনীর এই প্রশ্নটা দেখি। বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে জীববৈচিত্র্য বেশি কেন হয়? তোমাদেরকে আমি উত্তরটা বলছি। বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে জীববৈচিত্র্য বেশি হওয়ার কারণ হলো জলবায়ু। জলবায়ুর কারণেই এটি হয়। এখানকার জলবায়ু পৃথিবীর অন্যান্য অঞ্চলের জলবায়ুর তুলনায় বেশ স্থিতিশীল। বিষুবরেখার কাছাকাছি অঞ্চলের উষ্ণ ও আর্দ্র জলবায়ু বহু প্রাণী ও উদ্ভিদ জন্মানোর জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এছাড়া পর্যাপ্ত সূর্যালোক, উচ্চ প্রজনন হার ইত্যাদি কারণে বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে জীববৈচিত্র্য বেশি হয়। এখন আসো আমরা আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপে এই অধ্যায় রিলেটেড টপিকগুলো একটু দেখে নেই। এই অধ্যায়ে কি কি থাকছে তার একটি সামারি এখানে দেয়া আছে। জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা একটি শর্ট সামারি বলা হয়েছে। জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দ দ্বারা পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা হয়। জীববৈচিত্র্য বলতে উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে বোঝে। অঞ্চলভেদে জীববৈচিত্র্য ও জিনগত বৈচিত্র্য। তোমাদেরকে আমি জীববৈচিত্র্যের হটস্পট এবং জিন সম্পর্কে বলেছি। তোমরা অ্যাপ থেকেও আরও ধারণা নিতে পারো। ভিডিওর একটু অংশ তোমাদেরকে আমি দেখিয়েছি, বাকি অংশ তোমরা নিজেরাই দেখে নিও। বাংলাদেশের জীববৈচিত্র্য আর তার ঝুঁকি সম্পর্কে তোমরা জেনেছো। এখানে কিছু সামারি আছে। এখানে একটা টপিক রিলেটেড সামারি আছে যেখানে তুমি কিছু এমসিকিউ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট তথ্য পেয়ে যাবে। আরও একটি ভিডিও আছে যা তোমরা পরবর্তীতে অবশ্যই দেখে নেবে। এখন দেখব ভিডিওর শেষে যে আমাদের এমসিকিউ প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা কিভাবে পাবে। ভিডিওর শেষের দিকে শেষ হওয়ার সাথে সাথেই টাইমার এবং 5টি প্রশ্ন দেয়া থাকবে। তুমি যদি সঠিক উত্তর দাও, আমি যে কোনো উত্তর দিয়ে আগাচ্ছি, তোমাকে সঠিক উত্তরও সবার শেষে দিয়ে দিবে। এখন তুমি জমা দিবে বা পূর্বের কোনো প্রশ্নের উত্তর যদি তুমি ঠিক করতে চাও ঠিক করবে, এরপর জমা দিলেই তোমাকে তোমার মার্কস আর ভুল উত্তর কোনগুলো তাও উত্তরমালা দেখুনে গিয়ে পেয়ে যাবে। সঠিক উত্তর সহ সব তথ্য এখানে দেয়া আছে। আমাদের আজকের অধ্যায় 1 নিয়ে ক্লাস আমি এখানেই শেষ করছি।